ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী জ্ঞানব্রত আনন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর সামনে পরম পূজনীয় স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও অন্যান্য সমস্ত পূজনীয় মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ব্রহ্মচারী মহারাজদেরও আমার সশ্রদ্ধ নমস্কার। আর উপস্থিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তান প্রত্যেককেই আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকে স্বামী প্রমেয়ানন্দজির সম্বন্ধে এখানে এসে বলতে পারার জন্য, ঠাকুর এখানে ব্যবস্থা করার জন্য সত্যি আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। একবার বেলুড় মঠের পঙ্গতে দুজন ব্রহ্মচারী পাশাপাশি বসে আছে, খেতে বসেছে। একজন ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মঠের ম্যানেজার মহারাজ কে? তখন অন্যজন উত্তর দিচ্ছে, যখন জয় হয় তখন ওই জানলার দিকে তাকিয়ে দেখবি একজন যাচ্ছে, ঠিক মায়ের জয় হবে যখন, তখন দেখবি একজন যাচ্ছে, উনিই ম্যানেজার মহারাজ। তো তারপরে বলছেন যে আবার দেখবি সকালবেলা ব্রেকফাস্টের সময় তো ওই ঘন্টাটার দিকে তাকিয়ে থাকবি, ঠিক 7:10 তখন দেখবি একজন মহারাজ যাচ্ছেন, উনি। তারপর তুই দেখিসনি প্রত্যেক দিন তো মঙ্গল আরতির সময় শাঁখটি বাজে আর একজন মহারাজ ঢুকে গিয়ে ডান দিকের দরজার পাশে ওইখানে বসেন, উনি ম্যানেজার মহারাজ। তো তারপর বলছে কেন না, আমার পোস্টিং হয়েছে এখানে, জেনারেল সেক্রেটারি মহারাজ বলেছেন যে ম্যানেজার মহারাজের সঙ্গে দেখা করতে হবে। তো বিকেলবেলা ম্যানেজার মহারাজের অফিসে আর একজন ব্রহ্মচারী এসে নিয়ে এলো তাকে। সে ভেতরে ঢুকতেই মহারাজকে আগে প্রণাম করবে, তারপরে বলবে যে জেনারেল সেক্রেটারি মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। তো বলার আগেই যেই ঘরে ঢুকেছে তখনই বলে উঠলেন ম্যানেজার মহারাজ, ও তুমি এসে গেছো, তুমি সব জিনিসপত্র নিয়ে চলে এসো, আমি অমুককে বলে রেখেছি, তার সঙ্গে দেখা করো, সব ব্যবস্থা করা আছে। ব্রহ্মচারী ভাবলো তার সঙ্গে তো পরিচয়ই নেই, নামও জানে না, আগেও কখনো দেখা হয়নি, তা সেরকমভাবে তো পরিচয় নেই, উনি ভুল করছেন না তো। তার প্রণাম টনাম করার পর আবার একবার ঠিক করার জন্য সে ব্রহ্মচারী বলল যে মহারাজ আমাকে জেনারেল সেক্রেটারি মহারাজ বলেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার তো এই তো সব বলে দিলেন, দিয়ে পাঠিয়ে দিলেন। এই হলেন স্বামী প্রমেয়ানন্দজি, রামগোপাল মহারাজ। তো তারপর আস্তে আস্তে দেখা শুরু হলো। তার জীবনটি ছিল এত ডিসিপ্লিনড যে প্রত্যেকটি কাজ যেন ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে হতো। যখন উনি পঙ্গতে খেতে আসতেন, প্রত্যেক দিন একই সময়তে আসছেন, একই রকমভাবে বসছেন এবং খাচ্ছেন যাচ্ছেন, আবার ঠিক একই সময়ে ফিরে যাচ্ছেন প্রত্যেকটা দিন। যখন মহারাজের কাছে পোস্টিং হলো সেবার জন্য, তো এরকম ভাব আমাদের অনেক সময়তেই, আমাদের সাধারণত কি হয়, তুমি 8টার সময় এসো যদি বলে কেউ, আমরা হয়তো 8টা মানে একেবারে 8টার সময় আসি না, হয়তো 8টা বাজতে 5 মিনিট আগেই চলে এলাম, কিংবা হয়তো একটু বেশি 2 মিনিট 3 মিনিট দেরি হয়ে গেল, 8টা বেজে 5 হয়ে গেল, এরকম তো হতেই পারে, হয়। তো আমাদের কাছে মনে হয় যেন এটা এমন কিছু বোধহয় অপরাধের নয়, এটা এমন কিছু দোষেরও নয়, ঠিকই আছে, আমাদের যেন এইটাই স্ট্যান্ডার্ড।
তো এরকম ভাব একদিন উনি বললেন যে আমাদের গম্ভীরানন্দজি মহারাজ ছিলেন, গম্ভীর মহারাজ, তাকে দেখে ঘড়ি মেলানো যেত। তো আমি ভাবলাম বোধহয় মহারাজ স্মৃতি কথা হিসেবে বলছেন যে মহারাজ এরকম ছিলেন, তো গুরুত্ব করে কিছু দিইনি। আবার পরের দিনকে যখন এসেছি ওই রকম ওই 8টার আগে পাশে পাশে, তো কয়েকদিন পর 2-3 দিন পরে আবার বলছেন যে গম্ভীর মহারাজ ছিলেন না আমাদের, ওনাকে দেখে ঘড়ির সময় মেলানো যেত, এত পারফেক্ট ছিলেন। তখন ভাবলাম যে একই কথা বলছেন দুবার করে, তার মানে তো কিছু একটা ব্যাপার আছে। তখন ঘড়ি দেখতে শুরু করলাম যে আমি কটার সময় ঢুকছি। এইভাবে তিনি ধীরে 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 কারেকশন করছেন। কিভাবে এত সুন্দর নিজের জীবনটাও এমনভাবে তৈরি করেছেন, আবার অন্যকেও কীভাবে নিয়ে যাচ্ছেন। তো এর অনেক পরে মহারাজ প্রত্যেক দিন মঙ্গল আরতিতে যান, নিজেই যান। তা অনেক পরে তখন একবার মহারাজের সঙ্গে সঙ্গে আমি যাব এরকম ঠিক করা হয়েছে। তো বাইরে দাঁড়িয়ে আছি, তো দরজার পাখিটা তো খোলা থাকে, একটু দেখা যায়। আমি বলছি মহারাজ এখনও বেরোচ্ছেন না কেন? চুপচাপ দেখি মহারাজ দরজার দিকে পিছু করে সামনের দিকে ওদিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম বোধহয় প্রণামাদি করছেন, না ঠাকুরমা তো আছেন এদিকে, সামনে তো ঠাকুরমা নেই যে কাকে প্রণাম করবেন। তারপরেই দেখি ঠিক তখন ওই 3:30 বাজলো, 3:25, তখন তিনি বেরোলেন। মানে তিনি রেডি হয়ে গেছেন তার আগেই, এরপর ঠিক 3:25 হলো ঘড়িতে, ঠিক সেই সময়টাতেই তিনি বেরোবেন, মানে একেবারে পারফেক্ট ওই সময়তেই। এরপরে যে যাওয়াটা ওরা একদম ঠিক ঠিক গিয়ে স্বামীজিকে প্রণাম করলেন, পুরনো মন্দিরে তার প্রণাম করলেন, রাজা মহারাজ, মা, স্বামীজি ইত্যাদি করে যখন মন্দিরে ঢুকছেন ঠিক 7টি বাজছে। প্রত্যেক দিন সে এক রুটিন। তো মহারাজের এই ছিল ডিসিপ্লিন লাইফ। একদিনও মঙ্গল আরতি বাদ যেতে দেখা যেত না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাতেও তিনি একটু দেখেছেন, ঠিক চলে গেছেন। তা একজন মহারাজ বলছেন, সিনিয়র মহারাজই, তো মহারাজকে বলছেন এখন তো বয়স হচ্ছে, এখন এবার একটু এগুলো তো আলগা দিলেই হয়, পরে গিয়ে না হয় প্রণাম করে আসতে পারেন। উনি উত্তর দিলেন, তারাও তো এক্সপেক্ট করেন, তারাও মানে ঠাকুরমা স্বামীজি, তারাও তো এক্সপেক্ট করেন যে ও আসবে, আর আমি যদি না যাই এটা যেন বোঝাতে চাইছেন। একজন কেউ জিজ্ঞাসা করলো যে মহারাজ আমাদের তো নিয়মের বাইরে যাওয়ার কথা, তা এত নিয়ম টিয়ম এত ডিসিপ্লিন এটা কি খুব প্রয়োজন? দিয়ে তাকে বললেন, কোনো সাধুই জিজ্ঞাসা করেছিলেন, তো বললেন যদি নিয়মেই না ঢুকবে তো তার পারে যাবে কি করে? কখনো বললেন যে এইটিই তো বেশ, অর্থাৎ এর উপরেই তো দাঁড়িয়ে রয়েছে জীবন। সাধু জীবন বলুন বা আমাদের সাধু জীবনের কথা তাকে, যেহেতু তিনি সাধু ছিলেন তাই বলছেন সাধু জীবনটা তো দাঁড়িয়ে রয়েছে এর উপরেই, এটি না থাকলে তাহলে সাধু জীবন দাঁড়াবে কার উপর? এই যে ডিসিপ্লিন লাইফ, একেবারে প্রত্যেকটি কাজ ঠিক ঠিক সময় মতন, 1 মিনিটও আগে পরে হবে না। কেন? এটি কেন দরকার? না তাহলে পরে যখন আমি কাজটি আমার প্রত্যেক দিন আমাকে এই কাজটা করতে হবে, তখন ওই নিয়েই আমার চিন্তা থাকবে, অন্য বাজে বাজে চিন্তাগুলো আসবে না। আমাদের বৃত্তি তো হাজার হাজার বৃত্তি উঠছে, এত এগুলি তখন আসবে না। ওই রুটিন লাইফ মেনটেন করার জন্যই তখন ওই সম্বন্ধীয় চিন্তাগুলো হবে। এই জন্য মহারাজের পুরো জীবনটা আমরা দেখতাম একবার ডিসিপ্লিনড। এমনকি যখন উনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন শেষের দিকে, তখনও ওই ভোরবেলা চান করা তো ওনার অভ্যাস ছিল। তখনও বলছেন আশিস গরম জলটা নিয়ে এসো, তাহলে চানটা করে নিই। আমি বলি মহারাজ এখন 12:30 বাজছে, এখন দেরি আছে মহারাজ। ও সাবার ঠিক আছে। আবার একটুখানি পরেই দেখো 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 একটু গরম জলটা নিয়ে এসো, চানটা করে নিই। মানে এই যে এই রুটিন লাইফ
মেনটেন করে করে এমন একটা অবস্থা হয়ে যায়, তখন আপনিই সেগুলি করতে ইচ্ছা হয়, আপনিই চলে যায়। এরকম ভাবছিল তার জীবন, সমস্তটাই একটা রুটিনে বাঁধা। প্রত্যেক দিন যখন উনি ম্যানেজার ছিলেন সেই সময়ে প্রত্যেক দিন 2:45 সময় ঘুম থেকে উঠতেন, উঠে টয়লেটে যেতেন, গিয়ে গিজার সুইচটি অন করলেন, টয়লেট লাইটটি অন করলেন, সব হয়ে যাওয়ার পর কাপড় টাপড় কাচা পাতা সমস্ত স্নান টান সব সেরে বেরোনোর সময় আবার গিজারের সুইচটি অফ করে দিয়ে তারপরে উনি বেরোবেন। বেরিয়ে এসে তারপর সব যা যা হয়ে গেল, ঠিক 3:25 তিনি বেরোবেন প্রণাম করতে। একেবারে প্রত্যেক দিনের এক রুটিন। তা এই গিজারের সুইচ বন্ধ করা নিয়ে এখন কোনো একটা আশ্রমে যাওয়া হয়েছে, সেখানেতে গিয়ে মহারাজ বলছে, হ্যাঁ গো, গিজারের সুইচটা অফ করেছো? মানে ওটা বাইরে ছিল, ভেতরে থাকলে মহারাজ নিজেই অফ করে দেন। বলে, দেখো ওটা মনে করে কিন্তু বন্ধ করতে হবে। তা আমরা বেরিয়ে আসি, আমাকে মনে করে দিচ্ছেন, গিজারের সুইচটা অফ করেছো? আমি বললাম, হ্যাঁ মহারাজ করেছি। দিই সঙ্গে সঙ্গে আমাদের একটুখানি, আমাদের তো ছোটো, আমাদের বেশি অন্যরকম মনে হয়। আমরা, মহারাজ ওটাতে একটা অটো কাট থাকে, যদি বন্ধ নাও করা হয় তাহলে পরে ওটা অটো কাট হয়ে গিয়ে বন্ধ হয়ে যায়। তখন মহারাজ বলছেন যে ওই অটো কাটটা তো করা আছে, কিন্তু যদি ওটা কাজ না করে, যদি কোনো সময় ওটা কাজ না করে তাহলে কি হবে? তাহলে তো অগ্নিকাণ্ড হয়ে যাবে। তো তার থেকে আমাদের তো বন্ধ করাটাই উচিত নয় কি? এই রকম ভাব। এই ছিল মহারাজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক মনে করে দেওয়া, ওটা করেছো তো? যখন কোনো একটা আশ্রমে যাওয়া হয়েছে, তখন সেই আশ্রমের মধ্যে যখন চলে আসা হচ্ছে, তিনি বলতেন যে অবস্থায় আমরা ঢুকেছি বেরোনোর সময় যেন ঠিক তেমন থাকে, অর্থাৎ বিছানাপত্র ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেন বেরোই। এইরকম ভাব, ডিসিপ্লিন, এইগুলো হলে কি হলো, আমাদের আধ্যাত্মিক জীবনের প্রবেশের দ্বারই হলো যেন এই ডিসিপ্লিন লাইফ, নিয়মানুবর্তিতা। যদি নিয়মানুবর্তিতা না থাকে তাহলে তো সবটাই বেনিয়ম হয়ে যাবে। আমি তো একটা নিয়মের মধ্যে দিয়ে ঢুকে যদি সমুদ্রের পাড়ে যেতে হয় তাহলে সমুদ্রের উপর দিয়েই যেতে হবে। ঠিক তেমন ভাব এই জগৎ সংসারের সমস্তই নিয়মের মধ্যে চলছে। সকালবেলা সূর্য উঠছে, সন্ধ্যেবেলায় সূর্য অস্ত যাচ্ছে, তার প্রত্যেকটি কাজ, গাছ তাদের সূর্য থেকে নিয়ে সালোক সংশ্লেষ করে এরম অক্সিজেন তৈরি করছে, সেই নিয়ে আমরা বেঁচে আছি, আমাদেরও এইসব সিস্টেমগুলো চলছে, সব নিয়মের সঙ্গে চলছে। যদি নিয়মগুলো কোনো সময় ব্যাঘাত ঘটে তাহলে পরে সব উল্টোপাল্টা হয়ে যাবে। তো অতএব আমাদের নিয়মের মধ্যে যদি ঢুকে যাই, এরপর তবেই তো আমরা ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো। এইটি যেন ছিল মহারাজের ভাব। তো তার জীবন দেখে এইটি শিক্ষণীয়। আধ্যাত্মিক জীবন গঠনের প্রধান সোপান আমার মনে হয়, আমাদের সকলের কাছেই শুনেছি আমরা, যা মহারাজদের কাছেও শুনেছি বা দেখেওছি, ঠাকুরের জীবনেও আমরা দেখতে পাই। তো এই মহারাজের জীবনে ডিসিপ্লিন লাইফটি ছিল খুব সাংঘাতিক, এত পারফেক্ট প্রত্যেকটি জিনিসের। একেবারে উনি এদিক ওদিক পছন্দ করতেন না। যদি কোনো সময়তে কেউ এরকম একটু এদিক ওদিক হয়ে গেছে, তখন বলতেন যে দেখো, বেতালা হলে চলবে না। এই যে কথাটা, বেতালা হলে চলবে না। বেতালা হয়ে গেলে গান আমাদের কানে লাগে, তখন আর গানটা আমাদের শুনতে ভালো লাগে না। যেমন গানে যখন তাল ঠিক তালে যদি না চলে তাহলে শুনতে ভালো লাগে না। তা ওই রকম ভাব ডিসিপ্লিন লাইফ, এটি যেন প্রথম। তারপরে আমরা দেখতে পাই মহারাজের জীবনের এই আমাদের সাধন ভজন বা জপ ধ্যান সম্পর্কে আমার যেন মনে হতো যে আচ্ছা, মহারাজকে তো বেশ সুন্দর করে বসে একেবারে সোজা হয়ে বসে টান হয়ে যে অনেকক্ষণ জপ করছেন, এমন তো দেখতে পাই না। মহারাজ কোন সময় বসে জপ ধ্যান করেন, কীরকম ভাব করেন? ছোটোবেলায় যেমন হয়, আমাদের তো ধর্মজীবনে সেইমাত্র প্রবেশ করেছি, সাধু জীবনে, তখন আমাদের অনেক রকমের একটা যেন জানতে ইচ্ছা করে, কিভাবে, কোথায়, কেমনভাবে করে, জানতে ইচ্ছা করে। তো তখন এরকম ভাবতাম যে আচ্ছা, কীভাবে মহারাজ কখন এরকমভাবে জপ ধ্যান করেন, কীভাবে করেন, দেখতে হবে, জানতে হবে। তো এরকমভাবে বুঝতে পারি না। তো মহারাজের ছিল এই জপ ধ্যান সম্বন্ধে একদিন শঙ্করানন্দজির মাঝে একটা বই বেরিয়েছিল, আপনারা দেখে থাকবেন, বামুনমারা থেকে আগে বেরিয়েছিল, এখন ওটি আমাদের উদ্বোধন থেকেই প্রকাশিত হয়। তো ওই বইটাতে লেখা আছে, পরে দেখেছিলাম, মহারাজের কাছেও শোনা
যে সেখানে মহারাজ বলছেন যে তোমার সাধন ভজনের কথা তোমার রুমমেটও যেন টের না পায়। শঙ্করানন্দজি মহারাজ এমনটি বলছেন। তো স্বামী প্রমেয়ানন্দজি তো শঙ্করানন্দজি মহারাজের শিষ্য ছিলেন, ওনার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন এবং সন্ন্যাস দীক্ষাও পেয়েছিলেন। তো দেখতাম ওনারও ঠিক তাই, ওনার সাধন ভজন কেউ টের পেত না যেন, অথচ সাইলেন্টলি করে যাচ্ছেন। একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেছেন মহারাজ, তো অনুষ্ঠান চলছে, নিচে এরকমভাবে দর্শকের আসনেতে মহারাজ বসে আছেন প্রথম দিকেই সামনে, আমি তার পিছনটাতে বসে আছি। আমাদের তো সবসময়তেই একটা কিউরিয়াসিটি, কী হচ্ছে, কেমন ভাব করছে মহারাজের, এরকম ভাব। তো দেখছি মহারাজ চুপচাপ বসে আছেন, একটার দিকে তাকিয়ে বসে আছেন, স্টেজের দিকেও ঠিক নয়, অথচ নিচে একটা কোনো একটা দিকে যেন স্থিরভাবে এরকম তাকিয়ে বসে আছেন। তো কি হচ্ছে না হচ্ছে সেদিকে নয়, স্মরণ মনন চলছে। এটা যেন দেখলে বোঝা যায় যে ভিতরে ভিতরে তিনি স্মরণ মনন করে যাচ্ছেন, কেউ বুঝতেও পারছে না, তার মনের মধ্যে সব সময়তেই জপ ধ্যান জপ চলছে, যেন স্মরণ মনন চলছেন। মায়ের কথা তো আমরা শুনেছি বা পড়েছি যে মা ছিলেন অজপা, সব সময়তেই জপ করতেন, এবং আমাদের গুরুদেবেরাও বলে দিয়েছেন যে সব অবস্থায় সব সময় সব জায়গাতে তার নাম স্মরণ মনন করা যায়। তো এইটি আমরা দেখতাম যে ওই রকম মহারাজদের ক্ষেত্রেও ওইরকম স্মরণ মনন করছেন, চুপচাপ বসে আছেন, এমনি চুপচাপ বসে আছেন, হালকা তাকিয়েও আছেন, কিন্তু কেউ বুঝতেও পারবে না, ভাবছে যে দেখছি চুপচাপ হয়তো, কিন্তু মনের ভেতরে ভেতরে স্মরণ মনন চলছে। এই আধ্যাত্মিক জীবনের দ্বিতীয় ভাব যে জপ ধ্যান, মা বলেছেন জপাত সিদ্ধি, জপ করতে হবে, জপ করলেই আস্তে আস্তে আমাদের প্রারব্ধগুলো কেটে যাবে, ভগবানের ভক্তি বিশ্বাস আসবে, ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা বাড়বে ইত্যাদি, তার দর্শন হবে। তো মহারাজের ক্ষেত্রে আমরা দেখতাম তার এই জপ করার পদ্ধতিগুলো ছিল এইরকম ভাব। আর ভিতরে অন্য কীভাবে কী করতেন সেগুলো সব তো বলা যাবে না, কিন্তু অন্য সময়েতেও চুপচাপ বসে আছেন, অথচ কোনো কথা নেই, কোনো কাজ নেই, মনে 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 স্মরণ মনন চলছে, বোঝা যেত। আর এরপর ছিল তার মেধা, সাংঘাতিক ছিল মেধা। কোনো একজন সাধুকে দূর থেকে দেখলেন, দেখে তার সম্বন্ধে সমস্ত কিছু বলে দিতে পারতেন। যাকে দেখছেন তার সম্বন্ধে সব, তার আগের পরের, এখন কোথায় কোথায় ছিলেন, কি কি ঘটনা, অমুক তমুক সব তার সঙ্গে সঙ্গে এসে গেল। তো একদিন একজন মহারাজ জিজ্ঞেস করছেন যে আচ্ছা মহারাজ, আপনার এত মনে থাকে কি করে, এই এত সাধু সকলের সম্বন্ধে তো দেখি আপনার তো দেখি সকলেরই জানা, কি করে এত মনে রাখেন? তো মহারাজ বলছেন দেখো, আমরা তো প্রভু মহারাজের কাছে ছিলাম, তোমাদের মতন এখন, তখন তো আর কম্পিউটার ছিল না, তখন আমাদের ওই টাইপ মেশিন ছিল আর ওই ফাইল ছিল, কম্পিউটারে সব রাখা আছে এমন নয়, সব ফাইলে করে করে রাখা হতো। তো যখনই মহারাজ, যখন কোনো সাধু আসতেন তার সম্বন্ধে মহারাজের সঙ্গে দেখা করবেন বা কোনো কথা আছে ইত্যাদি, তখন মহারাজকে ওই ফাইল নিয়ে দেখে বলতে হতো মহারাজকে। তো আমরা আগে থেকে সেই ফাইলটাকে দেখে নিতাম, নিয়ে গিয়ে মহারাজ ডাকলেই সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে সব কিছু যা যা বলার, যা যা জিজ্ঞাসা করতেন বলে দিতাম। তো এই বারবার বারবার দেখতে দেখতে আমাদের সব মুখস্থ হয়ে গিয়েছিল, মুখস্থ হয়ে গিয়েছিল। তো তাদের জীবনটা কেমন ছিল, আর যখন কোনো ড্রাফট করতে হতো লেখা চিঠি, তখন টাইপ মেশিন তো, বার টাইপ করলেন, পুরো টাইপ করার পর তারপর মহারাজকে দিয়ে দেওয়া হলো। মহারাজ দেখলেন, দেখে কিছু কিছু কারেকশান করে দিলেন, দেখো এটা এরকম হবে, এরকম এরকম কিছু কারেকশান করে দিলেন। এরপর সেইটিকে নিয়ে এসে, কম্পিউটার নয় যে যেটুকু নিয়ে আমার মহারাজ কারেকশান করে দিয়েছেন সেটুকু ডিলিট করে দিয়ে আবার নতুন করে টাইপ করে দেবো, আবার নতুন করে পুরো টাইপ করতে হবে, আবার নতুন করে পুরো টাইপ করতে হবে, আবার নতুন করে পুরো টাইপ করে, এইভাবে তখন কাজ করতে হতো। আমাদের মতো এত সহজ ছিল না। তো এর মধ্যেও তার রুটিন ছিল একেবারে পাক্কা। তো যাই হোক, এরকম ভাব ছিল তার স্মরণ মরণ ইত্যাদি সম্বন্ধে। আর জীবনটি ছিল শুধু সঙ্ঘময়, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি আর এই সঙ্ঘ, এছাড়া যেন আর কিচ্ছু নেই। এটি আমাদের সঙ্ঘের সাধুদের এইটি একটি বৈশিষ্ট্য, যে যখনই তারা সাধু জীবন গ্রহণ করে বা সাধু জীবনযাপন করতে শুরু করে, তারপর থেকে আস্তে 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 আস্তে, অন্যান্য মহারাজের ক্ষেত্রেও তাই দেখা যায়, প্রত্যেকেরই তাই, সঙ্গটাই সব, ঠাকুর মাইচ আর কিছু নাই,
জীবন বলতে যা কিছু জগৎ সম্বন্ধে এই ঠাকুর, মা, স্বামীজি এবং সঙ্ঘ। তাহলে কি অন্যদের সঙ্গে ব্যবহার ঠিক নেই, ঠিক করেন না, বা অন্যদের সঙ্গে কি কেউ মনেই করে না? তা নয়, প্রত্যেককেই যেন জীবন। একবার মহারাজ একটা কথা বলছেন অনেকের সঙ্গে, বেশ কিছু লোকজন বসে আছেন, তার সঙ্গে বলতে বলতে বলছে, মহারাজ আচ্ছা আর কী করলে এই ঠাকুরের বেশি কাছে যাওয়া যায়? তা তখন উনি বলছেন, ভূতেশানন্দজি বলতেন যে কথাটা আমার এক্ষুনি জাস্ট পুরোটা ঠিক মনে করতে পারছি না, তো ভাবটা হচ্ছে এই যে ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন, ভগবানকে নিয়ে চলতে হবে, সব সময় ভগবানকে নিয়ে চলা, যা কিছু করছি, যা কিছু বলছি, সব কিছুর মধ্যে ভগবানকে নিয়ে করা, এইটি। তো মহারাজের ক্ষেত্রে জীবনও এরকম ছিল। আর যখন তিনি ভক্তদেরকে বলতেন তখনও ঠিক ওইভাবেই বলতেন, এখনও এমনই দেখা যায়, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে এইভাবে জীবনটা কিভাবে তৈরি হয়ে গেছে। আমাদের তো তৈরি হয়নি এখনও, তাদের তৈরি জীবন আমাদের চোখের সামনে দেখতে পাই, দেখলে পরে আমাদের বিশ্বাস হয়, আমাদের তখন মনে হয় যে সত্যিই তো এরকম ভাব হতে পারে। তো আমরা দেখতাম হয়তো মহারাজের প্রণাম চলছে, মহারাজ কারোর সঙ্গে কথা বলছেন, কথা বলছেন বেশ কথা বলেই যাচ্ছেন, হয়তো বাইরে লাইন পড়ে গেছে, আবার ভক্তদের প্রণাম টনাম হবে। তো মহারাজ অনেকক্ষণ কথা বলছে, আমি হয়তো বললাম, মহারাজ বাইরে অনেক ভক্তরা আছে প্রণামের জন্য। আচ্ছা ঠিক আছে। তারপরে শেষ করার পর তিনি উঠে গেলেন, তারপর তাদেরকে ছাড়া হলো। তো পরে মহারাজকে বলছে, মহারাজ উনি এতক্ষণ ধরে এখানে বসে বসে কথা বলছেন, বাইরে কত লোক অপেক্ষা করেন, তো মন্দিরে গিয়ে তো বসতে পারেন। তখন মহারাজ বলে, দেখো ঠাকুর তো আর ঘাড় নাড়েন না, কথাও বলেন না, সেখানে গিয়ে তুমি কতক্ষণ বসো? তো অতএব ওদের একটু সময় দিতে হয়, তো তাদের সঙ্গে কথা বলে তিনি যতক্ষণ না যাচ্ছেন তিনি কোনোভাবেই উঠছেন না এইভাবে। তো প্রত্যেকের সঙ্গে তার ব্যবহারটা ছিল ঠিক এইরকম ভাব, প্রত্যেকের সঙ্গে। তারপরে কোনো জায়গায় বক্তৃতা দেওয়া বা এরকম ভাব মহারাজকে খুব একটা দেখা যেত না, যে কোনো জায়গায় বক্তৃতা দিচ্ছেন খুব দেখা যেত না। তো কেউ বলেছে, মহারাজ আপনি বক্তৃতা দেন না বেশি? বলে, দেখো বক্তৃতা দিয়ে কিছুই হয় না জানো তো। বলছে, কেন মহারাজ? বলছেন যে তুমি দেখো যখন বক্তৃতা দেবে তখন বলবে, মহারাজ কী সুন্দর বললেন, দারুণ বললেন, আহা, যেই জিজ্ঞাসা করো কী শুনলেন, কী বললাম, তখন আর বলতে পারবে না, ওই শুনে ওখান থেকে বলে চলে গেলে, ব্যাস আর নেই। কিন্তু ছোট ছোট যদি এরকমভাবে কয়েকজনকে নিয়ে হয় তাহলে সেটাতে কাজ হয়। তো উনি এরকমই করতেন, বেশ কিছু কিছু লোককে ছেলেরা এসে বসতো তার কাছে, এসে এইসব কথা শুনতো, আর সেগুলোকে নিয়ে আলোচনা করতো, তার যার যেমন প্রশ্ন সেগুলো প্রশ্ন করতো আর তিনি উত্তর দিতেন। এইভাবে বেশ সুন্দর একটা টিম তৈরি হয়েছিল, সেখান থেকে অনেক ছেলেরা জয়েনও করেছিল, সাধুও হয়েছিল, বা অনেক ভলেন্টিয়ার ভক্ত সব রয়েছেন এখানেও, অনেকজন আছেন মঠেতেও, যারা ওই রকমভাবে মহারাজের কাছে প্রসঙ্গ করেছেন, ছোটো ছোটো সঙ্গ করেছেন, প্রসঙ্গ করেছেন, ছোটো ভাবেতে। তো মহারাজ এগুলোকেই বেশি পছন্দ করতেন। আর একদিন এই লেকচার দেওয়ার সম্বন্ধে একটা গল্প বললেন, খুব সুন্দর, জানেন? বলছেন যে আগাগোড়া গল্প শুনেছো তো? আচ্ছা মহারাজ আগাগোড়া মানে? বলছে লেকচার যখন শুনবে তখন আগাগোড়া শুনবে, তা না শুনলেই বলবে যে হ্যাঁ গো আমার লেকচারটা শুনেছো, তখন যদি বলো যে না শুনি তাহলে রাগ করবে, আরে শুনলেই না। আর যদি বলো যে হ্যাঁ শুনেছি, তখন বলো যে আচ্ছা কেমন বললাম, ওইটা কি বললাম, তখন বলতে যদি না পারো মুশকিল হয়ে যাবে। তা আগাগোড়া শুনবে। আগাগোড়া মানে কীরকম? বলো যে হ্যাঁ আগাগোড়া শুনেছি। সেটা কীরকম না, আগাগোড়া দুরকমভাবে হয়। একটা হচ্ছে আগা হইতে গোড়া, পঞ্চমী তৎপুরুষ সমাস করলে হয়। আর একটা হলো আগা ও গোড়া, দ্বন্দ্ব সমাস। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবে শোনা, পঞ্চমী তৎপুরুষ। আর শুধু প্রথম দিকটা একটু শোনা আর শেষের দিকটা একটু শোনা, আগাটা প্রথম দিকটা আর শেষের দিকটা, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো ওই জন্য প্রথমেরটুকু আর শেষটুকু শুনলেই হয়ে যাবে। তো এরকম মহারাজ খুব রসিক মানুষ ছিলেন, খুব ছোটো সুন্দর গল্প বলতেন, গল্প বলে এরকমভাবে মানুষের রসে বসে থাকতেন এবং লোককেও নিয়ে থাকতেন, তাই এরকমভাবে। তো একদিন একজন এসেছেন, তো তিনি আমাদের কোনো একটা পত্রিকার সম্পাদক।
তো মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, হতে হতে বলছেন যে কথা হয় বলছে যে এখন সব যা অবস্থা হয়েছে, সেই মহারাজ বলছেন, মহারাজ একটা পত্রিকা দেখলাম বানান ভুলে ভর্তি, কি যে করে, কি করে এত বানান ভুল হয়। তখন মহারাজ বলছে যে ওই মুদ্রা রাক্ষসের গল্প শুনেছো তো, মুদ্রা রাক্ষস, তো ওই মুদ্রণে ঢুকলেই এরকমভাবে অনেক রকম উল্টোপাল্টা সব হয়ে যায়। তা এই নিয়ে একটা গল্প আছে জানো, চন্দ্রগুপ্ত। তা চন্দ্রগুপ্ত বলে একজন ছিলেন, তা তিনি একটা বই লিখেছেন, খুব সুন্দর বই লিখেছেন, বড় একটা বেশ বইটই লিখে তার গুরু, তার শিক্ষকের কাছে নিয়ে এসেছেন। এসে বলছেন যে স্যার এটা একটু আপনি যদি দেখে একটা লিখে দেন মেসেজ, তাহলে এটা আমি খুব ভালোভাবেই আমি এটা ছাপাবো, এর মধ্যে ভালো হবে। তখন শিক্ষক বলেছেন যে ঠিক আছে তুমি রেখে দিয়ে যাও, আমি পড়ে তারপরে বলবো। তো রেখে দিয়ে চলে গেছেন। তো উনি ইতিমধ্যে পড়ে ফেলেছেন। কয়েকদিন পরে লেখক তিনি আবার এসে হাজির, বলছেন স্যার ওইটা বইটা আমরা একটু পড়েছেন নিশ্চয়ই, তা যদি কিছু একটু লিখে দেন মেসেজ। তো দেখো এখন আর মেসেজ ট্যাসেজ তো আমি লিখি না, দেখো তুমি অন্য কাউকে বলে যদি সে লিখে টিকে দেয়। তা বললো না একটুখানি আপনি যদি করে দেন। বলছে না আমি এখন লিখি না, তাহলে আপনি একটু বলে দিন অন্তত, তাহলে আমরা সেটাকে লিখে নিয়ে ছাপাতে পারি। আপনি বলুন আমার কেমন ভাব বইটা হয়েছে, সে শুনতে চাইছে, ভালো বলবে, তা একটু যদি বলেন। তখন তিনি বলছেন দেখো এখনকার সব বইয়ে দেখি অনেক জায়গাতেই, বেশিরভাগ ক্ষেত্রেই সব গ্রামারের ভুল, কোনো জায়গায় দেখা যায় বাক্যটাই শেষ হয়নি, অসমাপ্ত বাক্য। আবার কখনো দেখা যায় যে বানান ভুলের তো শেষ নাই। কখনো দেখা যায় যে বইয়ের নাম আর বিষয়বস্তু দুটোর সঙ্গে সম্পর্কই ঠিক বোঝা যায় না। তো এই বইটি পড়লে আর অন্য কিছু দরকার নেই, তার মানে এই বইটার মধ্যে সবগুলোই আছে। তো তখন মহারাজ বলতেন আর হাসতেন, এত হাসতেন। তো এরকম ভাব, ছোটো 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 গল্প বলতেন, এমন গল্প বলে বলে বেশ জমিয়ে রাখতেন, ছোটো 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 গল্প আর খুব জমিয়ে রাখতেন। আর একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। এখন একবার সাধুরা এসে বলছেন যে মহারাজ এখন তো খাওয়া দাওয়ার তো লোক পাওয়া যায় না দেখতে, তো আজকে একজন ব্রহ্মচারী 10 হাতা পায়েস খেয়েছে। তা তখন মহারাজ বলছেন যে 10 হাতা পায়েস খেয়েছে, ও তুমি তাহলে ধোসার গল্পটা জানো না বোধহয়। তখন বলছে যে মহারাজ ধোসার গল্পটা কি? ও ওটা জানো না, একজন ছিপছিপে রোগা পাতলা শরীর, তা কলকাতায় থাকে, কনজেস্টেড এরিয়া তো, তা ও কে কোথায় কী হয় সব জানে না। তো সে নেমে বাজার করতে যাচ্ছিল, যেতে গিয়ে দেখছে যে পাশেই একটা এরকম ভাব জায়গা, আর বেশ হই হল্লোড় চলছে, কাঁচের জানালা রয়েছে। তা একটু মুখ বাড়িয়ে দেখছে, ভালো করে দেখতে চাইছে যে কি হচ্ছে ভিতরে। ভালো করে দেখতে গিয়ে দেখেন কিনা যে ভিতরে একটা কিছু একটা টেবিলের উপরেতে বেশ উঁচু করে সাজানো রয়েছে বেশ কিছু একটা, খাওয়াটার ব্যাপার কিছু একটা হবে বোধহয়। তো সেই ভদ্রলোক খাদ্যরসিক ছিলেন, তো উনি গিয়ে গেটটা দিয়ে ভেতরে ঢুকেছেন। ঢুকে গিয়ে বলছেন আচ্ছা দাদা এখানে কি হচ্ছে, এত আনন্দ, এত সব হই হুল্লোড়? তখন বলছেন যে এখানে ধোসা খাওয়ার কম্পিটিশান হচ্ছে। ধোসা ব্যাপারটা কি? ধোসা জানেন না? ওই তো ওখানে রাখা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাছাড়া ওই কম্পিটিশানে নাম দিতে গেলে কি করতে হয়? বলে আরে আপনি ধোসাই জানেন না, নামই শোনেননি, খাননি কোনো দিন, তো আপনি ওর নাম দেবেন কি? বলছে না আমি যাই জিজ্ঞেস করছি আর কি। বলো দেখায় নাম দিতে গেলে নাম দিতে হবে, আর যে ফার্স্ট হবে তাকে একটা প্রাইজ দেওয়া হবে। তা হচ্ছে আচ্ছা আমি যদি নাম দিতে চাই, নাম দেব, তো দেখুন একটা ধোসা খেতে 20 টাকা করে লাগবে। যদি আপনি ফার্স্ট হন তাহলে পরে আর টাকা তো লাগবেই না, যতগুলো খাবেন তার টাকাটা দিয়ে দেওয়া হবে, ওইটাই প্রাইজ। তখন বলছে বাবা 20 টাকা করে লাগবে, যা পয়সা নিয়ে এসেছি সেটা তো হবে না, এখন বাজার করতে হবে, না গেলে ওদিকে স্ত্রী ঝামেলা করবে। তো
ওই জন্য বেরিয়ে এসেছেন। খানিকক্ষণ পর আবার এসে হাজির, আবার এসে তখন বলছেন যে আচ্ছা দাদা আমি নামটা দিতে চাই। তখনও পর্যন্ত সেখানে হায়েস্ট 8টা ধোসা খেয়েছে একজন। তা ও বলছে আচ্ছা আমি নামটা দিতে চাই। আপনি ঠিক ভেবে চিন্তে দিচ্ছেন তো? 20 টাকা করে কিন্তু পিস, এক একটা ধোসার দাম 20 টাকা করে দিতে হবে যদি আপনি প্রথম না হতে পারেন। বলে হ্যাঁ ঠিক আছে, আপনি নামটা নিন। নামটা দিয়ে এরপর ধোসা খাওয়া শুরু হয়েছে। তিনি 15টা ধোসা খেয়েছেন। 15টা ধোসা খেয়ে প্রথম হয়েছেন, ফার্স্ট হয়েছেন। এইবার তখন যাচ্ছে দাদা আপনি তো নাকি ধোসাই শোনেননি, তো ধোসার নাম শোনেননি, ধোসা খাননি, আবার এখানে হঠাৎ করে 15টা ধোসা খেয়ে ফেললেন কী করে? এই সিক্রেটটা কি? তখন বলছেন দেখুন আমি যখন প্রথম এলাম আপনার 20 টাকা করে চাইলেন, তো আমি ভাবলাম যে রে অনেকগুলো টাকা খসে যাবে, তো তাহলে আমি বাইরে বেরিয়ে খুঁজতে 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 একটা ধোসার দোকানে গিয়েছিলাম, গিয়ে সেখানে 10টা ধোসা খেয়ে দেখলাম যে হ্যাঁ খেতে পারবো। তো খেয়ে এসে তারপরে এখানে এসেছি, তাকেও দাম দিইনি, ওকে বলি তোমার 10টা ধোসার দাম আমি দিয়ে যাচ্ছি এক্ষুনি, বলে এখানে এসে আপনাদের এখানে এলাম। আর এখন এই 15টা ধোসা খেলাম, আপনারা 15টা ধোসার দাম দেবেন, ওখান থেকে 10টা ধোসার দাম ওকে মেটাবো, আর 5টা ধোসার দাম আমি রেখে দেবো। সবাই তো খুব হাসছে, চিৎকার করে একবারে। তখন এই চুপ চুপ চুপ, বেশি শব্দ করবেন না। তখন চুপ করে, কেন? আরে আমার বাড়ি এই পাশেই, আমার স্ত্রী যদি শোনে তাহলে রাত্রিরে খাওয়াটা বন্ধ করে দেবে। তোকে এরপরে বলছে আবার রাত্রিরে খাবার খাবেন? এই হচ্ছে মহারাজের বলতেন। আর হাসি মানে সে ঘরের মধ্যে যতজন আছে সবাই হা হা করে হাসি। এই রসিক মানুষ সব সময়তে আধ্যাত্মিক জীবনের এটাও একটা ধাপ, এটাও একটা গুণ। সব সময়তেই যদি আমরা দুঃখ 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 নিয়ে চলি তাহলে পরে আর কি? স্বামীজি বলছেন যে তোমার দুঃখের এই মুখটি আর অন্যকে দেখিও না, তোমার দুঃখটা আর অন্যের মধ্যে সঞ্চারিত করো না, সমাজের মধ্যে সঞ্চারিত করো না। আনন্দ, মাও বলছেন যে আমার ছেলেরা সব হেসে খেলে থাকবে, আনন্দ করে থাকবে, আনন্দ করে থাকবে। এই মহারাজের জীবনও দেখতে পাই কোনো ব্যাপারে দুঃখ টুক্ষ না, কোনো ব্যাপারে এরকম ভাব যে কারোর সঙ্গে কথা নেই, বার্তা নেই, চুপচাপ গুম হয়ে রয়েছেন, বা এই ওইটা ওটা এই ও কী করলো, ও কী ইত্যাদি, কী করলো না করো না, চুপচাপ আনন্দ করে থাকা। আধ্যাত্মিক জীবনের এটি একটি দিক। সুতরাং প্রথম হলো ডিসিপ্লিন লাইফ, দ্বিতীয় হলো স্মরণ মনন জপ ধ্যান ইত্যাদি, আর তৃতীয় হলো আনন্দ, আনন্দ করে থাকা। আর আরেকটি চতুর্থ আরেকটি জিনিস বলতে হয়, আমরা গীতাতে পাই না যে কখনো কাউকে উদ্বিগ্ন করতেও নেই আর নিজেও কখনো উদ্বিগ্ন হতে নেই, যে হয় না সে হলো আমার পরম ভক্ত। তো মহারাজকে দেখলে বোঝা যায় কাউকে একটা ফোন করতে হবে, আর মহারাজ এখন ধরবো? না না না, এখন কটা বাজে? না না এখন এই সময়টাতে ও হয়তো রেস্ট করছে একটু, এখন না, তুমি ওই সময় ধরবে। দেখুন যেন কেউ কখনো আমার কাছ থেকে কোনো রকমভাবে উদ্বিগ্ন না হয়, আমি যেন কাউকে কখনো কোনোভাবে ডিস্টার্ব না করি। প্রত্যেক সময় মনের মধ্যে একটা এই খেলা চলছে। আর অন্যজনও যখন কিছু বলল তখনও সেই নিয়েই সঙ্গে সঙ্গে তার সঙ্গে ফাটাফাটি লেগে গেলাম, উদ্বিগ্ন আমি নিজেও হয়ে গিয়ে, তাও নয়। অন্যজন একটা যখন কথা বলল তখন সেদিকে চুপচাপ থেকে যাওয়া। এই যে মা বলছেন না যে বাবা মুখের কথা বই তো নয়, একটু সহ্য করে যেতে হয়। স স স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তো মায়ের কথাগুলো এগুলো তো কথাই শুধু নয়, এগুলো জীবনে আমাদের প্রতিফলন করার কথা। আর এইগুলোই আমরা দেখতে পাই এই এনাদের কাছে, মহারাজদের কাছে। আর তারা অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যে হয়তো কেউ কোনো রকম কিছু একটা বলে ফেললো, চুপচাপ, কোনো উত্তর নয় কিছু নয়, চুপচাপ চলে গেল। কোনো একটা ডিসিশান নিতে হবে এক্ষুনি, কোনো কিছুই নাই, কথাবার্তা নেই, চুপচাপ রয়েছে। তারপরে একটা সময়ে ডেকে হয়তো তাকে বলেন দেখো এটা এরকমভাবে করো, সঙ্গে সঙ্গে নয়, আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা ভাবনা করি। তারপর আমাদের অনেক সময় কী হয়, আমরা না বুঝি ঝট করে সঙ্গে সঙ্গে একটা কিছু বললো, আমাদের আর
ওটিকে ধরে রাখার ক্ষমতা নাই, ওটিকে নিয়ে বিচার করার ক্ষমতা নাই, সঙ্গে সঙ্গে আমরা একবারে ফায়ার করে ফেললাম। তাতে এক অশান্তি বেঁধে গেল, হয়তো সঙ্গে সঙ্গে এটা ওটা ঝামেলা মিটে গেল, শুরু হয়ে গেল। তো এইগুলো দেখতাম মহারাজের জীবনে পজিটিভ, সবসময় পজিটিভ দিক। একটা ছোট্ট ঘটনা বলি। তখন অ্যাকচুয়ালি এই স্মৃতি কথা বলতে গেলে না নিজের কথা বেশি বলা হয়ে যায়। ওই জন্য মহারাজ বলতেন, মহারাজকে যদি জিজ্ঞেস করতো যে মহারাজ একটু প্রভু মহারাজের কথা বলুন, তখন বলুন দেখো প্রভু মহারাজের কথা বলতে গেলে ওই নিজের কথা বেশি বলা হয়েছে, স্মৃতিভীতি কথা বলতে পারবো না, এখন সব বইয়ে বেরিয়ে গেছে, তো বইয়ে পড়ে নেবে। তো যাই হোক, তো তখন একদিন এরকম ভাব মহারাজের কাছে আমার পোস্টিং হয়েছে, তো ম্যানেজার উনি আছেন, তো ওনার কিছু চিঠিপত্র সব টাইপ করতে হবে। তো আমি কিছুই জানি না, কম্পিউটার যাই না, উনি শিখিয়ে টিকিয়ে ওখানে দিয়েছেন, একজন মহারাজ শিখিয়ে দিয়েছেন, সব ঠিকঠাক হয়েছে। আমি তারপর থেকে ইমেল টেল সব পাঠাই, টাইপও করি। তো একদিন এরকমভাবে যখন মেল পাঠাতে দিয়েছেন যে এই মেলগুলো পাঠাতে হবে, 5-6খানা মেল নিয়ে এসে বসেছি। তো সব টাইপ করে পাঠানো হয়ে গেছে। এবার পাঠানোর পর কপি বার করতে হবে, সেটা মহারাজকে দিতে হবে। সে যখন কপিটা বার করা হয়েছে তখন দেখি সর্বনাশ, এর ইমেল, এর চিঠি ওর কাছে চলে গেছে, ওর চিঠি ওর কাছে চলে গেছে। ইমেল আইডিগুলো তো একদম তখন তো নতুন, তো আর ইমেল আইডিগুলো তো সাংঘাতিক, কোনো নাম টাম থাকে না তখন, একটা কেমন কেমন সংখ্যা দিয়ে ইত্যাদি @gmail.com অমুক তমুক ইত্যাদি কেমন থাকে। সে এখন উল্টোপাল্টা হয়ে গেছে, এর ইমেল ওর ঘাড়ে, ওরটা ওর ঘাড়ে, এরম চলে গেছে, পাঠানো হয়ে গেছে। এইবার দেখে তো সব আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে, সর্বনাশ কী হবে, এবার কী করবো? তো ইমেল তো আর আন্ডু করা যাবে না, যে যা আগে জায়গায় ছিল তেমন জায়গায় চলে এসো বাবা, তাও করা যাবে না, চলে গেছে। এবার মহারাজ এসে অফিসে বসছেন, আমি তখন ওখানেই আছি, কি করব? তো বলতে তো হবেই, আমি তো ভুল করে ফেলেছি এটা। মহারাজ আমাকে কি বলবেন, এই নতুন এসছি আমি, প্রথমেই যদি এরকমভাবে ভুল করে ফেলি, তো বলে এখন পুরো ঘাম হচ্ছে। এসি ঘর, তখনকার দিনে কম্পিউটার থাকতো, একটা এসি ঘরে থাকতো, তো এসি ঘরে আছি তবু সেখানেই ঘাম হচ্ছে। তারপর মহারাজ এসে বসেছেন, চুপচাপ বসে আছেন, তখন আমি এটাকে নিয়ে গিয়েছি, ঘাম হচ্ছে, মহারাজ আজকে একটা ভুল করে ফেলেছি। তখন কি ভুল করলে? ভুল তো মানুষই করে, তো কি হয়েছে? না বললাম মহারাজ এরকমভাবে এই চিঠিটা ওর ঘাড়ে, ওনার কাছে চলে গেছে, আর ওনার চিঠিটা এনার কাছে চলে গেছে, এরকম ভাব হয়ে গেছে, আমি আর কী করে বুঝতে পারছি না, এরকম ভাব। তখন বলছেন আরে ভুল তো মানুষই করে, ভুল তো হয়েছে, এবার ঠিক করে নেবে, তাও তো চিন্তা করার কি আছে, যা হয়েছে এখন থেকে এবার যখন করবে তখন একবার ভালো করে দেখে নেবে, সেন্ড করার আগে দেখে নেবে যে ঠিক ঠিকানাটা লিখেছো কি না, তাহলেই হয়ে গেল। তো আমি দেখলাম বাবা এত সহজে হয়ে গেল, এত সহজে উনি এটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। আমি এত বড় একটা ভুল করলাম আর আমাকে বকা দিলেন না, বা আরও সব কিছু গালিগালাজ করবেন, কোথায় বকা দেবেন, আর আমাকে সহ্য করতে হবে, আমি রেডি হয়ে আছি, কিচ্ছু করলেন না, বলেন যে ভুল তো মানুষই করে, ভুল হয়েছে এবার ঠিক হয়ে যাবে, এই নিয়ে তো চিন্তা করার কি আছে। এই যে পজিটিভ এত এরকমভাবে যে বললেন না, তখন থেকে একবারে আরও যেন সম্পর্কটা আরও কাছে হয়ে গেল। তখন মহারাজ যেন আমার কাছে মনে হলো এত আপনার বোধহয় আর কেউ নেই। এই যে পজিটিভ, আমাদের এইটা আধ্যাত্মিক জীবনে এইটা একটা বড় জিনিস, সবসময় পজিটিভ দেখতে হবে। স্বামীজি দেখুন না, কোনো সময় তাকে তো কেউ কখনো এমন নেই, জীবনে কত কষ্ট পেয়েছেন কিন্তু কারুর সম্বন্ধে বলে বেরিয়েছেন। মা কীভাবে কষ্ট পেয়েছেন, কতজনে কষ্ট দিয়েছেন, ঠাকুরকে তাকে বুটোর গুঁতো দিয়েছেন, হ্যাঁ, মথুরবাবুকে বললে তো তার চাকরি চলে যেত, কিন্তু চুপচাপ সব সময় ইতিবাচক, আর নিজে সেগুলিকে চুপচাপ হজম করে গেছেন। মহারাজের ক্ষেত্রে তখন ওই ঘটনার পর যেন মনে হয়ে গেল যে আমার জীবনে বোধহয় এনার থেকে আপনার আর কেউ নেই, মানে ইনি এরকম করে এত করে নিলেন। আমাদের এই সংসার জীবনে, আমাদের এই জাগতিক জীবনেতেও ঠিক তাই। এখানেতেও আমাদের যত আমরা অন্যের সঙ্গে পজিটিভ ব্যবহার করব, তত দেখবেন সম্পর্কটা আরও দৃঢ় হয়ে যাবে। আমাদের যত অশান্তি,
সাংসারিক অশান্তি বলুন বা একসঙ্গে এখন দেখুন না, দুজন একসঙ্গে থাকতে পারি না, বাড়ির মধ্যেতে স্বামী স্ত্রীতে গণ্ডগোল, ছেলে মেয়ের সঙ্গে মা বাবার গণ্ডগোল, শাশু শ্বশুরের সঙ্গে তার বৌমার গণ্ডগোল লেগেই আছে। আর এই নিয়ে তো একেবারে তিতিবিরক্ত। এটা নতুন নয়, এই বহু কাল থেকেই চলে আসছে। সংসারের এই যন্ত্রণা শেষ নাই। এই সংসারের যন্ত্রণাতেই ছটফট করতে করতে সব ছেড়ে ছুড়ে দিয়ে সুইসাইড করবে বলে চলে গিয়েছিলেন, মাস্টারমশাই যাচ্ছিলেন, এরকম বহু মানুষ। তো এখনও সেই চলছে, হয়তো আরেকটু বেড়েছে হতে পারে। এইগুলোর অবসান ঘটতে পারে এইভাবে। মা ওইটাই বলে দিয়ে গেলেন, বাবা যদি শান্তি পেতে চাও অন্যের দোষ দেখো না। তাহলে অন্যের দোষ দেখবো না তো কী দেখবো? কিছু তো দেখতেই হবে। আমাদের মন তো চুপচাপ বসে থাকবে না, কিছু দেখতেই হবে, গুণ দেখতে হবে, তার গুণটা। আমি একদিন এই সময় এত সব উল্টোপাল্টা করেছি, আরও কত রকমের, তখন মহারাজের কাছে আছে অনেক ভুল ভ্রান্তি, শেষ নাই। তো এরকমভাবে ভুলভ্রান্তি করি। তারপরেও একদিন প্রভানন্দজি মহারাজ ওখানে এসেছেন, আর মহারাজ বলছেন প্রভানন্দজিকে, এখন ওই আশিসকে পেয়েছি, একজন ও নতুন এখন এখানে এসছে, যা ও আসাতে আমার সুবিধা হয়েছে। সব ফাইলপত্রগুলো ইত্যাদিগুলো ওই দেখছে, হ্যাঁ চিঠিপত্রগুলো ওই অনেক কিছু করছে, যা ওতে ও আসাতে আমার খুব সুবিধা হয়েছে। দেখুন, আমি মনে মনে ভাবছি যে ভুলভ্রান্তি শেষ নাই, এই এত কাণ্ড করছি তবু বলছেন যে তোমার সুবিধা হয়েছে। যদি আমরা এরকমভাবে পজিটিভ দেখি, আমরা যদি অন্যের এই গুণ দেখি না, তখন সম্পর্কটা আরও দৃঢ় হয়ে যায়। তখন আর এই আমাদের মধ্যে এখন যেরকম ভাব, ওর মুখ দেখতে পারছে না, ওর মুখ দেখতে পারছে না, ওদিক দিয়ে গেলে এদিক দিয়ে যাবে, বা ওরে বাবরা এইগুলো থাকবে না। দেখা যাবে যে শান্তিতে বাস করা যাবে। আধ্যাত্মিক জীবন তো শান্তির জন্য। আমাদের এইগুলো তো সবটাই তাই। আমরা আর কি চাই? একটু ভালোবাসা চাই, লোকে একটু আমাদের ভালো ব্যবহার করবে, আমাকে আর শান্তিতে থাকবো, এই তো চাই। এইগুলো এই পজিটিভ সব সময়তে। আর এনাদের জীবনে আমরা দেখেছি, ঠাকুর মা স্বামীজিদের দেখেছি, তাদের দেখেছি মানে আমরা তাদের সঙ্গে পড়েছি, দেখিনি পড়েছি, আর এনাদের কাছে দেখছি প্র্যাকটিক্যাল। এইগুলো যদি আমরা না নিই, তাহলে পরে এই অনুষ্ঠান, এই সব বারবার শোনা, বারবার পড়ার কোনো মূল্যই থাকবে না। আমাদের যে এত এই স্মারক বক্তৃতা হয়, আমাদের বড় বড় সাধুদের কথা নিয়ে আলোচনা হচ্ছে, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, অন্যান্যদের নিয়ে আলোচনা হচ্ছে, এইগুলো উদ্দেশ্য হচ্ছে এই তো, যে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল এগুলো তাদের জীবনে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে, সেইগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমরাও আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমরাও তাহলে ঠিক সেই পথে এগোতে পারবো। তা এনাদের একদম প্র্যাকটিক্যাল দেখা যায় এইরকম ভাব। তো মহারাজের ক্ষেত্রেও এরকম ভাব দেখতাম। আর তারপরে ছিল কতক্ষণ, 6:15 অবধি সময় হয়ে আসছে ওখান থেকে আবার। তো মহারাজের যখন শেষের দিকে, তখন নিজেই বলছেন যে, একজন মহারাজকে বলছেন, আর কি এখন তোমাদের সময়, এখন তোমাদের সব করে নিতে হবে, আমাদের তো সময় শেষ হয়ে গেল, আমার তো আর বেশি দিন নেই, এবার চলে যেতে পারলেই হয়ে গেল, আমার আমি স্যাটিসফাইড, আমার কোনো আর কিছু চাওয়া পাওয়া কিছুই নাই, আমি স্যাটিসফাইড। ঠাকুর নিয়ে এসেছেন, তিনি কাজ করিয়ে নিয়েছেন, আমিও জীবনে কোনোদিন কোনো কাজে ফাঁকি দিইনি, তার কাজ, সংঘের কাজ করে গেছি, যেমন বলেছেন তেমন ভাব পেয়েছি দায়িত্ব, যেমন তেমন করে গেছি, আমার আর কোনো খেদ নাই, আমি স্যাটিসফাইড, সন্তোষ। এই যে মা বলছেন না, সন্তোষের সমান ধন নেই, তো এরকম সন্তোষ। তিনি একদিন বলছেন, তখন জাস্ট ওই মহারাজ বললেন না, জীবনী বললেন যে হার্টের একটু সমস্যা হলো, তখন এবার অ্যাঞ্জিওপ্লাস্ট হলো, এরপরেই তারপরে মহারাজ অনেকদিন ছিলেন, ভালো, তখন সুন্দর সুস্থ শরীর। তো একদিন আমাকে বলছেন যে, দেখো ওই আলমিরার মধ্যে একটা ব্যাগ আছে, দীক্ষার সব জিনিসপত্র আছে ইত্যাদি। তো বলছে, ওই একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা তুমি বরুণ মহারাজকে দেবে, আর এই ড্রয়ারের মধ্যে কিছু পয়সা আছে, সেটা তোমাদের তীর্থযাত্রার জন্য। আমি ভাবছি যে এখন এই কথাটা বলছেন কেন? মহারাজ আপনি এই কথা বলছেন কেন? আর কিছু বলেন, চুপচাপ।
আবার কিছুদিন পরে ওইটি আবার রিপিট করলেন, দেখো ওইখানে যে ব্যাগটা আছে ওটা প্রভানন্দজি মহারাজকে দিয়ে দেবে, আর এইখানে যা ড্রয়ারের মধ্যে টাকা পয়সা যা আছে ওটা তোমাদের তীর্থযাত্রার জন্য। আমি বললাম, মহারাজ আপনি এমন কথা কেন বলছেন মহারাজ, আমাদের মন খারাপ লাগে না? আমরা তো কিছুই, আমি সুস্থ মানুষ। তো তারপরেই ধীরে ধীরে মহারাজের শরীর অসুস্থ হলো এবং বাইপাস হলো। মহারাজ আগে থেকে একটা লাংসের সমস্যা ছিল, কিন্তু লাংসের সমস্যা ডাক্তার বলছেন যে তো আপনার তো লাংসের সমস্যা আছে, এই অসুবিধা হয় ওই অসুবিধা হয়। বলছে না, মহারাজ কোনোদিন সেরকমভাবে নিজে প্রকাশ করে বলেননি। হাঁটতেন, আস্তে আস্তে হাঁটতেন, কথা বলতেন, আমরা সবাই জানেন খুব আস্তে আস্তে মিষ্টি করে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন, আস্তে আস্তে হাঁটতেন, যার জন্য এই যে তার লাংসের মধ্যে যে অসুবিধাটা ছিল সেটি খুব একটা প্রকাশ পেত না বাইরে থেকে। তো আমরাও ভাবতাম যে না, মহারাজের সেরকম তো দেখতে পাওয়া যায় না। তো ওনার একটা সমস্যা ছিল, ILD ছিল, ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ। তো তারপর ওইটি খুব বেড়ে গেল এবং তারপর মহারাজের তো ওইটাতেই শরীর যেতে গেল। তো মহারাজ যখন বাইপাস সার্জারি হয়েছে, ITUতে রাখতে হয়, সেখানে আছেন। তা মহারাজ বলেছেন যে ওখানে যারা নার্সরা যারা আছেন তাদেরকে তিনি ঠিক খুব একটা ইয়ে করছেন না, আমাদেরকেই চাইছেন। আসলে এতটা দিন, এত বছর ধরে তিনি সবসময়তে সাধুদের সঙ্গে সঙ্গেই থেকে এসেছেন। তো কেউ নেই, এইটি যেন ঠিক মেনে নিতে পারা যায় না। অনেক সময়তে এমন হয়, সকলেরই হয়, যা দেখবেন যে আপনজন না থাকলে একটা মনে কেমন হয় না। তো এরকম ভাব মহারাজের ক্ষেত্রে এরকম হলো। তখন আমাদেরকে ডাক্তার অনুমতি দিল, ওই সময়তে সাধারণত অন্য কাউকে যেতে দেওয়া হয় না, অনুমতি দেওয়া হলো। তো যেতাম মহারাজকে গিয়ে একটু খাওয়ানোর জন্য, যে মহারাজ একটু খেতে হবে। উনি খেতে চাইছেন না, একেবারে কাকে খাওয়ানোই যাচ্ছে না। তো মহারাজকে রেডি ফেডি করে নিয়ে, মহারাজ একটুখানি খান। বলছে, আশিস তুমি তো জানো, তুমি তো আমার সঙ্গে অনেকদিন আছো, তুমি তো জানো আমার খিদে নেই। আমি যে মহারাজ খিদে তো থাকার কথা নয় মহারাজ, এরকম একটা বড় অপারেশন হয়েছে, তো খিদে তো না থাকারই কথা মহারাজ, কিন্তু আমাদের তো মঠে ফিরতে হবে, তাই একটুখানি করে খান, এই একটু অল্প করে। আচ্ছা তুমি যখন বলছো একটুখানি দাও, ওই 1 চামচ নিয়ে হয়তো দেওয়া হলো। দিয়ে মহারাজ আরেকটু দিই, বলছেন আমার খেতে ইচ্ছা করছে না। বলছে মাছ ঠিক আছে মহারাজ, আপনি একটু জোর করেই খান। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও, আর নয় কিন্তু। দিয়ে একটু খেলেন, এরকম হয়তো একটু একটু করে খাচ্ছেন। তারপরে আবার হয়তো আমার গিয়ে আবার একটুখানি ঘরে, কোনো সময় আমি ঘরে যাচ্ছি, ঘর থেকে আবার আসছি। একদিন দেখছি যে উনি চুপচাপ শুয়ে আছেন, চোখটি বুঝে, সেইখান দিয়ে 4টে নল ফল লাগানো আছে ইত্যাদি সব। কি বলছেন মনে মনে, কি বলছেন দেখি কিনা, বলছেন যে এর মঙ্গল করো, বা আমার ভালো মঙ্গল, এইসব কথাগুলো শুনতে পাচ্ছি। তো এরকমভাবে 2-1 দিনই দেখা যায়। তারপরেও একদিন খুব কাছে গোড়ায় গিয়ে আমি শুনছি, দেখছি যে তিনি প্রার্থনা করছেন। কার জন্য? তার সেবকের জন্য। তার সেবকের জন্য প্রার্থনা করছেন। নিজে যে তার এরকম অবস্থা, এখানে তার কি হবে না হবে কোনো ঠিক নাই, তার শরীরে এইখানে 3টে নল রয়েছে, সেখান থেকে ওয়াশ চলছে, সব সময়তে উঠতে পারছেন না, এরকম পড়ে আছেন। তার এরকম অবস্থা, নিজের জন্য মাকে বলছেন না, তিনি অন্যের জন্য প্রার্থনা করছেন, অন্যের জন্য প্রার্থনা করছেন। শুনে আমি যখন এরকম শুনলাম, শুনে তো আর কী করবো, চোখ দিয়ে জল পড়ছে যে বাবা, এই রকম অবস্থায় তিনি আমার জন্য প্রার্থনা করছেন। এই দেখুন, এই রকম অবস্থা হয়। অর্থাৎ ঠিক জীবনযাপন করে যখন একটা সময় গিয়ে হাজির হয়, তখন তার নিজের কথা সে ভাবে না, তখন সবটাই এক, অন্যের মঙ্গলই। স্বামীজি বলছেন না যে অন্যের মঙ্গল প্রার্থনা, অন্যের সুখের প্রার্থনা, অন্যের জন্য আর প্রার্থনা। তো দেখি তিনি প্রার্থনা করছেন, অন্যের সকলের জন্যই হয়তো করছেন, সেখানেতে আমার জন্যও প্রার্থনা করছেন। সেটা আমার কানে গেল যে আমার নাম করে বলছে। এই হচ্ছে মানুষ, তাদের জীবনগুলো হচ্ছে এরকম ভাব। তো এই সন্তোষের সমান ধন নেই, মা বলেছেন
এই প্র্যাকটিক্যাল। তার কোনো রকম আর কোনো চাওয়ার পাওয়া কিচ্ছু নাই, কোনো কিছু কোনো দিন যে কোনো একটা খারাপ কাজ কিছু অনুতাপ বা অনুতম কিচ্ছু নাই। তিনি সারাটা জীবন এমনভাবে চলেছেন যে কোনো অনুতাপ করার আর জায়গা নেই। অর্থাৎ তিনি এখন স্যাটিসফাইড, তিনি সন্তুষ্টির সঙ্গে তিনি যেতে পারছেন। তিনি বলছেন যে আমার আর কোনো কিচ্ছু চাওয়া নেই, পাওয়া নেই। তিনি নিয়ে এসেছেন, তিনি নিয়ে এসে কাজ করিয়ে নিয়ে গেছেন, আর কোনোদিন আমিও কোনো কাজে ফাঁকি দিইনি, তার কাজ করে গেছি। সুতরাং আমার আর কিচ্ছু চাই না, আমি স্যাটিসফাইড। সন্তুষ্টি, এই সন্তুষ্টির জন্যই তো আমরা এত কিছু পড়ে আছি। আর কি আমাদের তো সন্তোষ নেই বলেই তো দুঃখ, সন্তোষ নেই বলেই তো এত অশান্তি। সন্তুষ্টি। তারপর ওই শেষের দিকে যা হয়, মহারাজের লাস্ট তখন ভেন্টিলেটার দিতে হলো, এবং সময় শুনলেন আমরা 20 অক্টোবর সমস্ত কাজ শেষ, মানে দুর্গাপূজা শেষ। দুর্গাপূজাতে এখানে এলেন, দুর্গাপূজাতে দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দিলেন, দেওয়ার পর একাদশীর শেষ হয়ে গেল, মায়ের বিসর্জন হয়ে গেল। দশমীর দিনে মায়ের বিসর্জন হয়ে গেল। একাদশীর দিন তিনি গিয়ে ভর্তি হলেন সেবা প্রতিষ্ঠানে। তারপর পুজো, ওই হেডস কনফারেন্স অমুক তমুক সব ছিল আমাদের এখানে, কনফারেন্স সব হয়ে গেল। সমস্ত আশ্রমে যে মঠে যেসব কাজ কারবার সেগুলো হয়ে গেল। তারপর মহারাজ যেখান থেকে যে এসছেন সেই ঠাকুর থেকেই তো সব, সুতরাং মায়ের কোলেই ফিরে গেলেন। তার আগে একটা ছোট্ট কথা বলি, যখন মহারাজ এরকমভাবে অবস্থায় পড়ে আছেন আইসিইউতে, আমাদের মনে হয়েছিল যে আচ্ছা মহারাজের কি ঠাকুর মায়ের সম্বন্ধে মনে আছে তো, এরকম মহারাজ আপনার মনে আছে ঠাকুরের সম্বন্ধে? তো আমাদের মনে হলো যে একবার একটা ছবি নিয়ে এসে দেখানো যাক। তো ঠাকুর, মা, স্বামীজি আর শঙ্করানন্দজি মহারাজ একটা ছবি নিয়ে এসে মহারাজের সামনে ধরে বলছি, মহারাজ কে বলুন তো? বলছে কেন? ঠাকুর, মা, স্বামীজি। আর এইটা? আমার গুরুদেব। সব একেবারে ঠিক, সব মাথায় একদম পরিষ্কার। সময় মতন যখন সময় হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল, তার নিজেরও হয়তো জীবনের তিনি চলে গেলেন ভক্তদের হৃদয়েতে আর শ্রী শ্রী ঠাকুরের কাছে। আমরা এইভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যে এই জীবনগুলো দেখে যেন আমরাও আমাদের জীবনে কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পারি, এবং আমরাও যেন এইভাবে তাদের কাছে ঠিক এইভাবেই পৌঁছতে পারি। এই প্রার্থনা রেখে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে, পূজনীয় মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, ব্রহ্মচারী মহারাজদেরও সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।